এমন একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে ত্রিপুরা সরকার প্রায় 296 কোটি টাকা একটা অর্থ ধন্যবাদ জানাই রাজ্যের অর্থমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মা। ইতিপূর্বে আপনারা সবাই জানেন, দেখেছেন আপনারা, দায় চাপিয়ে যাওয়ার যে চেষ্টা ছিল, বিশাল অঙ্কের এক না, আমরা আশা দুরাশা নিয়ে আমরা থাকি না। আমরা নিজেদেরকে সাংগঠনিকভাবে আমরা প্রস্তুত, সাংগঠনিকভাবে আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। আমাদের লক্ষ্য একটাই, জোটটা আমাদের লক্ষ্য না, জোট আমাদের লক্ষ্য না। জোট হোক না হোক, আমরা মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে চাই এবং সেই জন্য আমরা প্রস্তুত, সেটা আমাদের লক্ষ্য। পুরো নির্বাচন নিয়ে আপনাদের দলের বার্তা কি এই মুহূর্তে? না, সেটা কাজকর্ম চলছে। যখন নির্বাচন ঘোষণা হবে, আমাদের তো কাজ সেইভাবে চলছে, সাংগঠনিক কাজ তো আমাদের চলছে। নির্বাচন ঘোষণার পরেই সবকিছু ঘোষণা হবে, কিন্তু আমাদের কাজ চলছে, সাংগঠনিক কাজ চলছে। আগরতলা শুধু পুরো নিগম নয়, রাজ্যের সবকটি শহরাঞ্চলের যে সমস্ত লোকাল বডিগুলি আছে, সবকটাতেই ভারতীয় জনতা পার্টি কর্তৃত্ব থাকবে। সবকটি পুরো নগরসংস্থা নির্বাচনে কি আপনারা এককভাবে লড়াই করবেন? হ্যাঁ, মোটামুটি ভাবে তো তাই আছে এখন পর্যন্ত পরিস্থিতি তাই। যখন ঘোষণা হবে তখন যদি নতুন পরিস্থিতিতে নতুন কিছু হয়, তখন সেটা দেখা যাবে। বিজেপির শহীদ দল 2018 ইলেকশনের আগে ত্রিপুরা ল্যান্ডের স্লোগান দিয়ে ইলেকশনে জয় হয়ে সরকার গঠন করে। এখন দেখা যাচ্ছে ত্রিপুরার সাথে যৌথ হয়ে ওনারা গ্রেটার ত্রিপুরা ল্যান্ড বলে স্লোগান দিচ্ছে। কিভাবে দেখছেন? গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের ব্যাখ্যাটা কি সেটাই তো বুঝালেন না। এটা কোন সময়কার? রাজমালায় যে ত্রিপুরার ব্যাখ্যা পাওয়া যায় সেই ত্রিপুরা? তাহলে তো বাংলাদেশের অংশকে তারা ধরছেন। কি বলবেন? ব্যাখ্যাটা তো দিতে হবে। কিসের ব্যাখ্যা, কি, কার কথা, কি বলছেন, সবকিছুই তো একদম ঘোলাটে, শুধু জিগির দেওয়ার জন্য। এখন তো যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে জাতিগত একটা বিদ্বেষ তৈরি করার চেষ্টা, যেটা কোনোভাবেই কাম্য হতে পারে না। শুধুমাত্র ক্ষমতা দখলের লড়াইয়ে নামার জন্য, নিজেদের অস্তিত্ব প্রমাণ দেওয়ার জন্য এই ধরনের কাজকে তো কখনোই শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সমর্থন করতে পারে না। বৈঠক হয়েছে, অনেক বৈঠকে তারা ডাকলেও আসেন না। এখন এটা তাদের বিষয়, তারা একটা পৃথক রাজনৈতিক দল। একটা বিশেষ পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের আগে আমাদের এই জোট হয়েছে, জোট এখনো বজায় আছে, কিন্তু জোট বজায় রেখে যে সমস্ত কার্যকলাপ চলছে এই বিষয়গুলি তাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তারা বিভিন্ন সময় উপযুক্ত জবাবও দিয়েছেন এবং তারা আমাদের ছেড়েও যাননি, এই কথাটা তারা বলেছেন। কিন্তু পাশাপাশি সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা এই বিষয়গুলি জানতে পারছি, তারা কে কি বলছেন। এখন পুরো বিষয়টি তাদের কাছে, তারা তাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন। আমরা নির্বাচনে লড়াইয়ের জন্য তৈরি, কারণ এই রাজ্যের মানুষ, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে বসবাসকারী মানুষ, রাজ্য সরকারের যে গৃহীত বিভিন্ন সিদ্ধান্তগুলি, সেই সিদ্ধান্তগুলি যাতে সঠিকভাবে তাদের কাছে পৌঁছায়, তাদের স্বার্থে এগুলি কাজ আসে, সেই জন্য স্বশাসিত জেলা পরিষদে অনুকূল একটা পরিবেশ তৈরি করা প্রয়োজন এবং সেই পরিবেশ তৈরি করার জন্য ভারতীয় জনতা পার্টি প্রস্তুত। প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের সাংগঠনিকভাবে আমরা তৈরি আছি, সাংগঠনিকভাবে আমরা প্রস্তুত। এখন সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি তাদের কাছে। নির্বাচনের পরের বিষয়ে তিনি যদি কোনো সিদ্ধান্ত নিতে চান তিনি নিতে পারেন।
এটা তাদের সম্পূর্ণ তাদের বিষয়। আর তাদের দলের অবস্থান কে কিভাবে ব্যক্ত করছে সেটা আপনারাও জানেন। তাদের দলের বিভিন্ন নেতা বিভিন্নভাবেই আর তাদের অবস্থান ব্যক্ত করছেন। নিশ্চিত পরিস্থিতি ঠিক করে দেবে। জোটেও থাকবে তারা, এবং পাশাপাশি ত্রিপুরা মতাতে যোগদান করে এডিসি নির্বাচনের আলাদা প্রতিযোগিতা করার একটা সিদ্ধান্ত নেবেন। এই ক্ষেত্রে কি মনে হয় না এটা দল বিরোধী কোনো কাজ করছে, বা যদি করে থাকে তাহলে বিজেপি কোনো ব্যবস্থা নেবে? দল বিরোধী নয়, জোট বিরোধী বলতে পারেন। তবে আমাদের এই বিষয়গুলি নিয়ে আলোচনা চলছে এবং আমাদের পার্টির শীর্ষ নেতৃত্ব এ নিয়ে আলোচনা করছেন। উপযুক্ত সময়ে এই বিষয়ে সিদ্ধান্তগুলি নেওয়া হবে। স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে জোটের যে প্রসঙ্গ সে নিয়ে বৈঠক হয়েছে কয়েক দফায়। আমরা চেষ্টা করেছি, আমাদের নেতৃত্ব চেষ্টা করেছেন। এখন সিদ্ধান্ত নেওয়ার বিষয় তাদের হাতে, তারা কি করবেন না। তবে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য। এখন ভাবে না আমরা যে কোনো পরিস্থিতির মোকাবেলায় আমরা প্রস্তুত। আমরা আমাদের লক্ষ্য শুধু নির্বাচনে জয়ী হওয়া নয়, নির্বাচন একটা আনুষঙ্গিক বিষয়, কিন্তু মানুষকে পরিষেবা পৌঁছে দিতে হবে। রাজ্য সরকার অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে, জনকল্যাণমুখী অনেক কর্মসূচি নিচ্ছে। এখন স্বশাসিত জেলা পরিষদে তার অনুকূল একটা পরিবেশ প্রয়োজন। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থেকে সেই ধরনের অনুকূল পরিবেশটা প্রয়োজন, আর তা সুনিশ্চিত করতে ভারতীয় জনতা পার্টি বদ্ধপরিকর। রাজ্য বিজেপি কি শরিক হিসেবে আইপিএফটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন, যেহেতু বড় শরিক আপনারা, এবং আইপিএফটির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়? তারা তো একটা পৃথক দল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তাদের সাংগঠনিক বিষয়ে আমরা কোনো হস্তক্ষেপ করতে পারি না। তারা তাদের দলীয়ভাবে তারা সিদ্ধান্ত নেবে। এখন আমাদের সঙ্গে থেকে যদি আমাদের কোনো বিষয়ে তারা বক্তব্য রাখতে চান, এখন তারা বলছেন সরকারের, আপনারা যেটা বলছিলেন যে সরকারের বিষয়ে তারা সন্তুষ্ট নন। সরকারের তারা অঙ্গ, দুজন মন্ত্রী আছেন, সরকারে কেন তারা মানে সন্তুষ্ট নন এই জবাব তো তাদেরকে দিতে হবে, কারণ সরকারের সঠিক তারা দুজন মন্ত্রী, তারাই জবাব দিবেন কেন তারা সন্তোষজনক কাজ করতে পারছেন না। বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকারের কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীদের 3% করে মহার্ঘভাতা দেওয়া। এই যে করোনা পরিস্থিতিতে, করোনা পরবর্তী পরিস্থিতি, এবং এখনো এ নিয়ে নানা ধরনের সমস্যা আছে, নতুন স্ট্রেন এ নিয়েও বিভিন্ন জায়গায় চর্চা হচ্ছে। সরকারকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে হচ্ছে। এই করোনা আসার আগে কেউ কল্পনা করতে পারেনি যে এরকম পরিস্থিতি তৈরি হতে পারে। কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার কর্মচারীদের জন্য যে সমস্ত পাওনা টাওনা আছে, ভাতা ইত্যাদি, এগুলি দেওয়ার কাজ বন্ধ হয়ে গেছে। এমনকি বিভিন্ন রাজ্য সরকার এমনও ইঙ্গিত দিয়েছে যে প্রয়োজনে অনেক বিষয়ে কাটছাট করা হবে। এমন একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে ত্রিপুরা সরকার আমাদের এই রাজ্যের কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী সবার জন্য এই 3% মহার্ঘ ভাতার ঘোষণা করলেন। সারা দেশের মধ্যে এটি একটি নজির বলা যেতে পারে। পশ্চিমবঙ্গ ভিন্ন অন্য কোন রাজ্য সরকারই এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখাতে পারেন। এই জন্য আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে অসংখ্য ধন্যবাদ জানাই। সে সঙ্গে আমরা ধন্যবাদ জানাই রাজ্যের অর্থমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মনকে। এটা একটা মানে এত বড় আর্থিক একটা দায়, প্রায় 296 কোটি টাকা একটা অর্থ বছরে, এত মোটা অঙ্কের একটা অর্থ তো এই খাতে ব্যয় হবে।
ইতিপূর্বে আপনারা সবাই জানেন, দেখেছেন আপনারা, ইতিপূর্বে যে সরকার ছিল, কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার আগে আন্দোলন করতে হতো। তাদের কর্মচারী সংগঠনগুলি আন্দোলনে নামত, দিতে হবে এই বলে আন্দোলন করত। যদিও এগুলো লোক দেখানোই হতো, কিন্তু এই সমস্ত আন্দোলন করতে হবে। কিন্তু এখন কাউকেই এ নিয়ে দাবিও করতে হয় না। বিনা আন্দোলনে, বিনা দাবিতে রাজ্য সরকার এই মহার্ঘ ভাতার ঘোষণা করেছে। এটা একটা এই রাজ্যের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা একটা দৃষ্টান্ত। আপনারা জানেন, এই সরকার আসার পরেই পূর্ববর্তী সরকারের ফেলে যাওয়া যে দায় চাপিয়ে যাওয়ার যে চেষ্টা ছিল, বিশাল অঙ্কের এক দায় এই সরকারের উপর চাপিয়ে গেছে। এই চাপ সামলানো সত্ত্বেও বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে, বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ হচ্ছে। আপনারা এও জানেন, শিক্ষাক্ষেত্রে বিভিন্ন বিদ্যালয়গুলিতে শিক্ষকের স্বল্পতা রয়েছে। সেই জন্য একদম শিক্ষার যে নিয়ম কানুন আছে, নিয়ম নীতি আছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, সেই নিয়ম নীতি মেনে যুদ্ধকালীন তৎপরতায় শিক্ষক নিয়োগ করার চেষ্টা হচ্ছে এবং নিয়োগ হচ্ছেও। বয়স উত্তীর্ণ হয়ে গেছে এমন শিক্ষকদেরও নিয়োগ করা হচ্ছে। মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যারা টেট উত্তীর্ণ তাদের নিয়োগ করা হচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তবে নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে কিছু তো যোগ্যতা থাকতে হয়। নির্বাচন কমিশন সেগুলি ঘোষণা করে দিয়েছে। যাদের বিরুদ্ধে সেই ধরনের অভিযোগগুলি আছে তারা তো কোনোভাবেই পারবেন না। জাতিগত বিদ্বেষের বিষয়টা যেহেতু আপনি বললেন, সম্প্রতি আমরা কিছু কিছু খবরে আমরা জানতে পারছি যে উগ্রপন্থীদের একটা গতিবিধি রাজ্যে লক্ষ্য করা যাচ্ছে, এবং খুবই রিসেন্টলি আমাদের রাজ্য পুলিশের মহানির্দেশক এই বিষয়ে বললেন। তাছাড়া এর সাথে পরোক্ষভাবে হয়তো আইপিএফটির একটা যোগ সাজসের একটা কথাবার্তা আকাশে বাতাসে উঠছে। এই এডিসি নির্বাচন নিয়েই কি উগ্রপন্থীদের এই গতিবিধিগুলো বেড়েছে, নাকি এর পেছনে কোনো অন্য ষড়যন্ত্র রয়েছে? আমি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করতে পারি না। গোয়েন্দা দপ্তর এই সমস্ত বিষয়ে খোঁজ খবর নেবেন, রাজ্য পুলিশ এই সমস্ত বিষয়ে নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। এবং আমাদের রাজ্যের পুলিশ মহানির্দেশক তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, জঙ্গি তৎপরতার সঙ্গে যদি কোনো ধরনের যে কোনো রাজনৈতিক দলের যে কেউ, যে কোনো ব্যক্তি, যে কোনো স্তরের নেতাই হোক না কেন, যদি যুক্ত থাকেন তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরাও তাই চাই। ধরনের নাশকতার কাজে যদি যারা যুক্ত থাকেন তাদের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নিতে হবে। এবং আমি এই ক্ষেত্রে একটা বিষয় বলবো যে বর্তমান সরকার যে ধরনের ব্যবস্থা নিয়েছে, এখানে বসে আমি আরেকটা বিষয়ে ধন্যবাদ জানাতে চাই যে বাংলাদেশ সরকারও যেভাবে যে সমস্ত ব্যবস্থা নিয়েছে তার তো সুফল আসতে শুরু করেছে। এবং এই রাজ্যে নতুন করে এই ধরনের অপচেষ্টা জাগিয়ে তোলা কোনোভাবেই সম্ভব হবে না। আরেকটা বিষয় হচ্ছে, কয়েকটি জায়গার থেকে খবর এসেছে বা ছবিতে দেখা গেছে চিফ মিনিস্টারের কিছু পোস্টার ছিল, যেগুলো আপনাদের দলগত অবস্থান থেকে সেগুলো বিভিন্ন জায়গায় লাগানো হয়েছিল। রাজ্য সরকারের কতগুলো প্রকল্পের নিমিত্তে লাগানো হয়েছিল, সিমনা সহ অন্যান্য জায়গাগুলো পোস্টারগুলো নষ্ট করে দেওয়া হয়। মানে কে বা কারা করেছে আপনাদেরকে দল বিষয়টি জানে, বা এই সংক্রান্ত বিষয়ে পুলিশে মামলা করা হয়েছে? আমাদের জনজাতি মোর্চার কার্যকর্তারা বিষয়বস্তুগুলি দেখছেন। এই ধরনের অভিযোগ যেখান থেকে আসছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এবং আপনি যেগুলি বলছেন, আমরা এগুলি দলগতভাবে লাগানো পোস্টার না,
রাজ্য সরকারের সচেতনতামূলক কিছু পোস্টারও রয়েছে। নিশ্চয়ই সংশ্লিষ্ট দপ্তরগুলিও ব্যবস্থা নেবে। সেগুলি তো মানুষের সজাগ করার জন্য লাগানো হয়েছিল। এখন কেউ যদি এগুলি করে থাকেন তো বুঝতে হবে তাদের মানসিকতাটা কি। তারা চান না রাজ্যের মানুষ সচেতন হোক, রাজ্যের মানুষ রাজ্য সরকারের পরিকল্পনাগুলি সম্পর্কে সজাগ হন, এর সহায়তা তারা নেন, এগুলি তারা চায় না। মানে নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে তারা কাজ করেন যারা এই কাজগুলি করছেন। আমি নির্দিষ্টভাবে কার বিরুদ্ধেই অভিযোগ করছি না, যারা এই সমস্ত কাজ করেন তাদের উদ্দেশ্য স্পষ্ট এবং তাদের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। জনগণও তাদের বিরুদ্ধে সচেতন হবেন নিশ্চয়ই। আর একটা বিষয় হচ্ছে কিছুদিন আগে আমার একটা খবর ছড়িয়ে পড়েছিল যে অডিও একটা পাহাড়ের বিভিন্ন জায়গাতে অডিও ছাড়া হয়েছে, যেটা মোবাইলে দেওয়া হচ্ছে। কিছুদিন আগেও একটা দেওয়া হয়েছিল এবং গত 24 তারিখের পর সেটা বিভিন্ন জায়গার মধ্যে আরো বেশি করে ছড়িয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত কোনো তথ্য কি দলের কাছে রয়েছে কিনা বা দল বিষয়টি কিভাবে দেখছে? ওডিও কি আছে তাতে? তাতে একটা বিশেষ ব্যক্তির নাম বলে দাবি করা হচ্ছে, তিনি রাজ্যের ক্ষমতায় আসছেন, তিনি রাজ্যের ক্ষমতার শেষ কথা বলবেন, তাকে সামনে রেখে চলতে হবে, এরকম কিছু আপত্তিকর শব্দ রয়েছে সেগুলি। তো গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে যদি কেউ ভাবেন যে এখন আয়তন্ত্র কায়েম করবেন, এই স্বপ্ন যদি কেউ দেখাতে চান স্বপ্ন দেখাতে পারেন, কিন্তু স্বপ্ন ভঙ্গে কি হয় তা তো সবাই জানেন। স্বপ্ন ভঙ্গে বাস্তবটা দেখা যায়। আর রাজ্যের মানুষকে বোকা ভাবা ভুল হবে। সরকারের অংশ, তিনি মন্ত্রী রয়েছেন, তিনিই ব্যাখ্যা করবেন তিনি কেন অপারগ, এটা তিনিই ব্যাখ্যা করবেন। দায়িত্ব তার, সাধারণ মানুষের বলার কথা ছিল এটা। উনি বলছেন, ওনার দায়িত্ব এখন ওনাকে এইটা ব্যাখ্যা করা কেন তিনি সফল হলেন না, তার অক্ষমতাটা কোন জায়গায়, আর তিনি অক্ষম হলে কি করা প্রয়োজন তিনি ঠিক করবেন। আলোচনা বন্ধ করে দেওয়া হবে। এখন সিদ্ধান্ত তাদেরই নিতে হবে যারা বৈঠক ব্যবস্থায় আগ্রহী। আমরা আমাদের আগ্রহ প্রকাশ করেছি, আমরা আমাদের অবস্থান জানিয়ে দিয়েছি। আইপিএফটি প্রেসিডেন্ট তো বলছেন কোনো ফর্মাল অফিসিয়ালি জানানো হয়নি। অফিসিয়ালটা কি বিষয়? দুই রাজনৈতিক দলের মধ্যে আলোচনা, না অফিস কাছারির কোনো বিষয় নেই। লেখাপড়া করে সবাইকে জানিয়ে এটা বৈঠক করতে হয় না। যখন বৈঠক হবে তখন এজেন্ডা তৈরি হবে, তখন সেই এজেন্ডাগুলি আগেই তৈরি হয়, পরবর্তী সময় নিয়ে আলোচনা হয়, স্বাক্ষর গ্রহণ করা। এটা আমাদের রাজ্য সভাপতির কাছে এই ধরনের বার্তা তারা দিয়েছেন, দাবি তারা পেশ করেছেন। এটা তাদের অভিমত ঠিকই, যদি আমাদের এইটা পুরো বিষয়টাই আমাদের পার্টির আভ্যন্তরীণ বিষয় এবং সে নিয়ে আলোচনা চলছে, আমাদের উচ্চ পর্যায়ে সমস্ত বিষয় নিয়ে আলোচনা চলছে এবং উপযুক্ত সময়েই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে চলেছে, আমরা একে সাধুবাদ জানাই, স্বাগত জানাই। আপনাদের যদি কিছু বিশেষ জিজ্ঞাসা থাকে আপনারা বলতে পারেন। তার আগে আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমার ডান দিকে আছেন রতন ঘোষ মহোদয়, উনি আমাদের পার্টির রাজ্য সম্পাদক। আর আমার বাম দিকে আরেকজন আছেন সনন্দ দেব, তিনি আমাদের পার্টির সম্পাদক, তিনি অফিসের দায়িত্বে আছেন, অফিস সম্পাদক। আচ্ছা, কর্মচারী সংগঠনগুলি আন্দোলনে নামতো, দিতে হবে এই বলে আন্দোলন করতো,